চলো আমরা সাস্টের এই ইউনিট তথা বিজ্ঞান ইউনিট যেটা আছে এই বিজ্ঞানের ইউনিটের ইংলিশ কয়েকটা প্রশ্ন মানে গ্রামাটিক্যাল প্রশ্ন সলভ করা যাক। আশা করি খুব সহজে অনেকগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন সলভ করতে পারবা এবং এই যে প্রশ্নগুলো সলভ করব এটার মাধ্যমে কিন্তু অন্যান্য যে ভার্সিটি পরীক্ষা দিবা এটাতে তোমাদের কাজে আসবে। তো আমরা শুরু করতে পারি। তাইলে দেখো সাস্টে 19-20-এর একটা প্রশ্ন সলভ করব। এটা কি থেকে আসছে, কোন টপিক থেকে আসছে? এটা কিন্তু নেরেশন থেকে আসছে। তো আমরা নেরেশন পিচ্ছিকাল থেকে পড়ে আসি, তো এটা আশা করি সমস্যা নেই। তারপর আমি বলি, দেখো এটার ইনডিরেক্ট স্পিচটা, ইনডিরেক্ট সেন্টেন্সটা কি এটা আমাদেরকে বলতে হবে। এই 4টা অপশন দেয়া আছে। তাইলে দেখো তো এখানে আমরা প্রথমে তো দেখে নেই, দেখো এখানে দেয়া আছে কি ইউ আছে, আই আছে, ইউ আছে। তার মানে আমরা এখন আগে দেখবো যে ইউ হবে নাকি আই হবে। এটা কীভাবে বুঝবো? পার্সনের নিয়মটা কি বলছিলাম আমি তোমাদেরকে, সন SON সন, মানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন ওতে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন এনতে নো চেঞ্জ। তার মানে থার্ড পার্সন চেঞ্জ হয় না, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় এবং সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এটা আশা করি তোমরা সবাই জানো। তাই এই যে ইউ, এটা কোন পার্সন বলো তো? এটা কিন্তু সেকেন্ড পার্সন, ইউ কিন্তু সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কী অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট কোনটা? এই যে এখানে ভার্বের পরে, ভার্বের আগে যেটা থাকে ওইটা সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা থাকে ওইটা অবজেক্ট। তার মানে এই যে মিটা হচ্ছে অবজেক্ট, এখানে মিটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তার মানে এখানে ইউটা কি হয়ে যাবে? এই মি অনুযায়ী চেঞ্জ হবে। কি অনুযায়ী চেঞ্জ হবে? মি অনুযায়ী চেঞ্জ হবে। কেন? কারণ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তার মানে মি অনুযায়ী কি হবে? চেঞ্জ হবে। সহজ কথা এখানে মিটা চলে আসবে। এখানে যেহেতু সাবজেক্টের পজিশন, তাহলে সাবজেক্টিভ ফর্ম হতে হবে। মিটা আসবে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা সাবজেক্টিভ ফর্ম আকারে আসবে। মি আর সাবজেক্টিভ ফর্ম কিন্তু আই। তাইলে এখানে কি বসাবো? এই ইউ এর জায়গায় আই হয়ে যাবে। তার মানে হয় এটা সঠিক, না হয় এটা সঠিক, কিন্তু এ অথবা ডি সঠিক হওয়ার সম্ভাবনা নাই। কারণ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট আছে মি, আর মি অনুযায়ী যদি চেঞ্জ হয় তার মানে আই হয়ে যাবে। কারণ কেন? কারণ এটা সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে তো মি বসতে পারে না, সাবজেক্টের পজিশনে আই বসবে। যেহেতু এখানে সাবজেক্টের জায়গা, তাহলে তো সাবজেক্টিভ ফর্মই বসাইতে হবে। মি বসাবো ঠিক আছে, কিন্তু সাবজেক্টিভ ফর্ম আকারে বসাবো, তার মানে আই বসাবো সহজ কথায়। তার মানে হয় বি অথবা সি আমাদের সঠিক আনসার। এখন কোনটা সঠিক কীভাবে বুঝবো? দেখো তো এই যে ভার্বটা, এই ভার্বটা V2 কিনা। আমি তোমাদেরকে বলছিলাম যে ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা থাকে, ওই ভার্বটা যদি V2 থাকে তবেই এখানে টেন্সে চেঞ্জ করা যাবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে, এটার টেন্স তখনই চেঞ্জ করা যাবে যখন এটা V2 থাকবে। এটা V2 কিনা? এটা কিন্তু V2। সেট কিন্তু V2 না, সে থেকে সেট আসছে, বা সেট যেটাই বলো। তার মানে এটা V2। যেহেতু V2, তার মানে এটা টেন্সের কী হবে? চেঞ্জ হবে। আচ্ছা, তখন টেন্সের চেঞ্জটা কীভাবে করবো? টেন্সের চেঞ্জ মানে ভার্বের চেঞ্জ, একই কথা। তো দেখো এখানে কি আছে? ভার্ব আছে না, এই ভার্বটাই চেঞ্জ করে ফেলবো, এটাই হয়ে যাবে টেন্সের চেঞ্জ। তাইলে আমি কি বলছিলাম যে V1 থাকলে V2, এই আরটা কি এম ইজ আর, এগুলো কিন্তু V1, এগুলোর V2 কি ওয়াজ ওয়ার। তাইলে এখানে কি হবে? যেহেতু V1 আছে, তাইলে এটা V2 তে নিয়ে যাইতে হবে। কি করতে হবে? V2 তে নিয়ে যাইতে হবে। তাইলে আর কি, আর এর V2 নিয়ে যেতে হবে। আর এর V2 কি ওয়াজ বা ওয়ার। তাইলে এখানে ওয়াজ বা ওয়ার হবে সঠিক আনসার। এখানে কোনটা আছে? শুধু এই ওয়াজ আছে, তার মানে এই ওয়াজটা হবে সঠিক আনসার। তাহলে দুইভাবে ধরলাম, মানে দুইটা ব্যাপার। সেবার এখানে আছে পার্সন, ইউ যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট আছে মি, তাহলে মি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে আই। কারণ এখানে সাবজেক্টের পজিশন, তাই মি না বসে কি বসাইতে হবে? আই বসাইতে হবে। আর এটা হচ্ছে V1 থাকলে কিসের নিতে হয়? V2 তে নিতে হয়। এটা হয়ে যায় টেন্সের চেঞ্জ। এই ভার্বে চেঞ্জ করা মানে টেন্সের চেঞ্জ হওয়া। তাহলে V1 থাকলে কি হয়? V2 তে কনভার্ট হয়। এটা আমি নেরেশনের ক্লাসে বলছিলাম, যদি অসুবিধা হয় বুঝতে তাহলে নেরেশনের ক্লাসটা দেখে নিবা। তাহলে এই যে V1 আছে, এটা V2 তে নিব। তাহলে আর এর V2 কি ওয়াজ বা ওয়ার। তাহলে ওয়াজ বা ওয়ার কোথায় আছে? এটাতে আছে। এখানে তো আর ওয়াজ বা ওয়ার নাই, তাহলে এটা হওয়ার সুযোগ নাই। তাহলে সঠিক আনসার কোনটা হবে? এই সিটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো সাস্টে 18-19-এ আসে একটা প্রশ্ন সলভ করবো। এটা কোন টপিক থেকে বলতে পারবা? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে। ওই যে ইফ যুক্ত কন্ডিশনাল যেগুলো, এগুলো থেকে প্রশ্ন আসছে। তাহলে এখানে ইফ নাই কেন? আসলে থার্ড কন্ডিশনালের বেলা ইফ ছাড়াও লেখা যায়। কিভাবে? এই যে মনে করো এই সেন্টেন্সটা মূলত ছিল ইফ আই হ্যাড নট ওয়েস্টেড টাইম। এই যে ইফ আই হ্যাড নট যখন থার্ড কন্ডিশনালে থাকবে, তখন আমরা কি করতে পারি? হেড যেটা থাকবে ওটার সামনে নিয়ে আসবো, তাইলে আর ইফ লিখতে হবে না, ওই যে থার্ড কন্ডিশনাল হয়ে যায় কিন্তু। তো থার্ড কন্ডিশনাল নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে ক্লাসটা দেখে নিবা, থার্ড কন্ডিশনালের ক্লাস কিন্তু আপলোড দেওয়া আছে, ওইটা দেখে নিবা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল, থার্ড মানে কি? 3 না? এটা থেকে মনে হবা থার্ড মানে যেহেতু 3, তার মানে 3 থার্ড 3, থার্ড মানে তো 3, তাহলে 3 মানে কি? আবার 3 মানে দুই দিকে ভার্বের V3 থাকবে। এটা এই জন্য বললাম যে 3 থার্ড কন্ডিশনাল মানে থার্ড মানে 3 বোঝায় কিন্তু। আর এই 3 মানে মনে রাখবা দুই দিকেই ভার্বের V3 থাকবে, মানে আগের অংশ বা আগের ক্লোজে
কি থাকবে, ভার্বের ভি থ্রি থাকবে, এবং পরের অংশে বা পরের ক্লোজেও কি থাকবে, ভার্বের ভি থ্রি থাকবে। তার মানে যদি দেখা যায় যে কন্ডিশনাল সেন্টেন্সে একদিকে ভার্বের ভি থ্রি আছে, তার মানে বুঝবা যে অন্যদিকেও কি দিতে হবে, আমাদেরকে ভার্বের ভি থ্রি দিতে হবে। এখন দেখো এখানে ভি থ্রি আছে কিনা, অবশ্যই ভি থ্রি আছে। কীভাবে, এই যে ওয়েস্টেড এটা কিন্তু ভার্বের ভি থ্রি, কীভাবে বুঝলাম, এটা তো ভি টু হইতে পারে, ওয়েস্টেড কিন্তু ভার্বের ভি টু হইতে পারে, ভি থ্রি হইতে পারে। কীভাবে বুঝলাম, কারণ আগে যেহেতু অক্সিলারি ভার্ব হেড আছে সেহেতু এটা ভি থ্রি হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ভি থ্রি, যেহেতু আগের অংশে ভি থ্রি আছে তাহলে পরের অংশে বা পরের ক্লোজ যেটা ফিল আপ করতে হবে ওইটাতেও কি দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। তো মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই চারটা অপশনের মধ্যে কোনটাতে ভার্বের ভি থ্রি আছে, সেটাই হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে, দেখো তো এখানে মাইট, মেক এগুলো কি ভার্বের ভি থ্রি? না, মেক তো আর ভি থ্রি না, মেক কিন্তু ভি ওয়ান, মেক কিন্তু ভি ওয়ান, তাই এটা হওয়ার সুযোগ আছে? না, হওয়ার সুযোগ নেই। এই এ আর বি হওয়ার সুযোগ নেই। এই দুইটার কোনটা হইতে পারে বলো তো? মেড কিন্তু ভার্বের ভি থ্রি, মেড কিন্তু ভার্বের ভি থ্রি। কেন ভি থ্রি? কারণ আগে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, হেড আছে। তার মানে এই দুইটা ক্ষেত্রেই কি আছে, ভি থ্রি আছে। এটা এইভাবে সহজে মনে রাখতে পারো, আগে যা পরে তা। তার মানে কি, আগে যখন ভার্বের ভি থ্রি থাকবে তখন পরেও ভার্বের ভি থ্রি দিবা। তার মানে কি, আগের অংশে কি আছে, ভার্বের ভি থ্রি আছে না, তাহলে পরের যে অংশটা ফিল আপ করতে হবে ওইটাতেও কি দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। তাহলে ভার্বের ভি থ্রি এটাতেও আছে, এটাতেও আছে, তাইলে হয় সি হবে নয়তো ডি হবে। এখন কীভাবে বুঝবো? আরেকটা সহজ টেকনিক বলি, এটা দিয়ে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স অ্যাডমিশনে যতগুলো আছে প্রায় 60% সলভ করতে পারবা। এত সহজ একটা টেকনিক। কি টেকনিক? এটা হচ্ছে মনে রাখবা, যখন থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো আসে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল, এই চারটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র জিরো কন্ডিশনালে জিরো মডাল। তার মানে কি, জিরো মডাল মানে কি, মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে ওগুলো থাকবে না। ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি, মডাল অক্সিলারি ভার্ব। শুধুমাত্র জিরো কন্ডিশনালে জিরো মডেল। তার মানে জিরো মডেল মানে কি, মানে কোনো মডেল অক্সিলারি ভার্ব থাকে না। অন্য যে কন্ডিশনালগুলো আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটে কন্ডিশনালেই কি থাকে, মডেল অক্সিলারি ভার্ব থাকে। আশা করি বুঝাইতে পারছি। চারটা কন্ডিশনালের মধ্যে একটা কন্ডিশনালে কি থাকে না, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায় না। বাকি তিনটা কন্ডিশনালে কি পাওয়া যায়, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায়। এখন যে মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায় তার মানে কি, তার মানে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু দুইটা ক্লোজে থাকতে পারবে না। মানে আমরা যখন ইফ যুক্ত সেন্টেন্সগুলো লিখি, মানে কন্ডিশনাল সেন্টেন্স লিখি, তখন কিন্তু ক্লোজ থাকে কয়টা, দুইটা, এদিকে একটা পার্ট, এইদিকে একটা পার্ট, মানে বলতে পারো দুইটা ক্লোজ আছে, আগের অংশে একটা ক্লোজ, পরের অংশে একটা ক্লোজ। তাহলে ক্লোজ দুইটা আছে, তো দুইটাকে মডেল অক্সিলারি ভার্ব হয়ে যাবে না, যে কোনো একটা অংশে মডেল অক্সিলারি ভার্ব থাকবে। তো তার মানে কি, সহজ কথা, এখন বলতো এখানে কি মডেল অক্সিলারি ভার্ব আছে? ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো কি আছে? না, নাই। যেহেতু এই অংশে নাই, তার মানে এই অংশে মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে কি হবে না? হবে। এটা মনে রাখবা। একদিকে যখন মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যাবা তখন অন্যদিকে দিতে পারবে না, আর না থাকলে নিয়ে আসতে হবে, উল্টা কাজ। এখানে যেহেতু নাই তার মানে নিয়ে আসতে হবে। এখানে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকতো তাহলে এখানে তুমি মডেল অক্সিলারি ভার্ব দিতে পারতা না। যেহেতু নাই তার মানে আমরা কি করব, মডেল অক্সিলারি ভার্বের এখানে দিতে হবে। তাহলে এখন মডেল অক্সিলারি ভার্ব কোনটাতে আছে বলো তো? এই দুইটার মধ্যে। এই তো, ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, এই যে মাইট, এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। তার মানে সঠিক আনসার হবে কোনটা, সি। তো দেখো অনেক এক্সপ্লানেশন দিয়ে দিলাম, সহজে বলি আমি। যখন মনে রাখবা, তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যখন আগের অংশে ভি থ্রি থাকবে বা একদিকে যখন ভি থ্রি থাকবে তখন অন্য অংশেও কি দিয়ে দিতে হবে, আমাদেরকে ভার্বের ভি থ্রি দিতে হবে। এটা মনে রাখতে পারো এইভাবে, আগে যা পরে তা। আগে যদি ভি থ্রি থাকে তাহলে পরের ক্লোজেও কি দিতে হবে, ভি থ্রি দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার, মডেল অক্সিলারি ভার্ব কিন্তু থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে, জিরো কন্ডিশনাল বাদে বাকি যে তিনটা কন্ডিশনাল আছে, তিনটা কন্ডিশনালে কি পাওয়া যায়, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায়। তবে মডেল অক্সিলারি ভার্বটা যে হবে, এটা দেখবা যে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু দুইটা ক্লোজে থাকতে পারবে না, যে কোনো একটা ক্লোজে থাকবে। তাহলে যেহেতু এই অংশে মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যাইতেছে না, তার মানে এই অংশে কি দিতে হবে আমাদেরকে, মানে পরের যে অংশটা আছে, পরের যে ক্লোজটা আছে ওইটাতে মডেল অক্সিলারি ভার্ব হবে। তার মানে তোমাদেরকে যে অংশটা ফিল আপ করতে দিবে কন্ডিশনাল সেন্টেন্সে, ওই অংশতে কি করতে হবে, মডেল অক্সিলারি ভার্ব দিয়েও যথেষ্ট সাপোর্ট পাবা। কিভাবে? যদি দেখো যে অংশটা ফিল আপ করে দিয়েছে এটাতে মডেল অক্সিলারি ভার্ব নাই, তাহলে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আসবা। আর যদি দেখো এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে মডেল অক্সিলারি ভার্ব দিতে পারবা না। অপশন থেকে কিন্তু এই টেকনিকের মাধ্যমে কি করতে পারবা, মডেল অক্সিলারি ভার্ব দেখে অনেকগুলো অপশন বাদ দিতে পারবা। তো তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সে এটা কিন্তু সেই লেভেলের কাজে দেবে, আমি আশাবাদী। তাহলে দেখো এখানে শাস্ত্রের 1600-তে আসা একটা প্রশ্ন দেয়া আছে, এটা কি কোন টপিক থেকে আসছে, এটা কিন্তু ন্যারেশন থেকে আসছে। তো দেখো এটা মূলত শুধুমাত্র কি দিয়ে আইডেন্টিফাই করা যায় জানো, এই প্রশ্নটা সলভ করা যায়, এটা শুধুমাত্র পার্সনের চেঞ্জ জানা থাকলে এটা সলভ করতে পারবা। তো পার্সনের চেঞ্জ কি এটা তোমরা জানো, যেমন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না, এটা দিয়ে সলভ করা যায়। আচ্ছা, তো আমরা কি করি নর্মালি, কিন্তু ডিরেক্ট সেন্টেন্স দেওয়া থাকে আমরা ইনডিরেক্টে নেই, কিন্তু এখানে উল্টাটা আছে, ইনডিরেক্ট দেওয়া আছে, আমাদেরকে কি বলতে হবে, ডিরেক্ট কোনটা এটা বলতে হবে এই চারটার মধ্যে। তো আমরা কি জানি দেখো,
প্রথম কথা হইতেছে এই যে হি কোন পার্সন? থার্ড পার্সন না? থার্ড পার্সন কি কোনো চেঞ্জ হয় না? থার্ড পার্সন কিন্তু ন্যারেশনে কোনো চেঞ্জ হয় না। তাহলে যদি এখানে হি থাকতো তাহলে অবশ্যই এখানে হি হইতো। এখানে কি হি আছে? না। তার মানে হি হইতে পারবে? হইতে পারবে না। শুধুমাত্র এই একটা কথা দিয়েই আমরা কি করলাম? সি আর ডি ক্যান্সেল করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, দেখো হি কোন পার্সন? থার্ড পার্সন। হি যেহেতু থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন কি ন্যারেশনে চেঞ্জ হয় না? হি যদি এখানে ডিরেক্টে থাকতো তাহলে ইনডিরেক্টে কি হইতো? হি হইতো। হি কখনো চেঞ্জ হয় না, কারণ ওটা থার্ড পার্সন। তার মানে এখানে কি হি আছে? না। তার মানে চেঞ্জ হয়েছে, তাইলে হি হওয়ার সম্ভাবনা নাই, মানে এটা হতে পারবে না। ডিরেক্ট সেন্টেন্সটা এটা হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা আশা করি বুঝাইতে পারছি, এখানে কঠিন কিছু না। এখন এ আর বি মধ্যে যে কোনো একটা সঠিক আনসার হবে, কীভাবে বুঝতে পারি? দেখো তো, পার্সন দিয়ে আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করবো। দেখো এই যে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কোনটা আছে? এই হি হচ্ছে সাবজেক্ট, ভার্বের আগে থাকে সাবজেক্ট, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হি অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে হিটারে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে? হি দিয়ে শুরু হবে, মানে আই এর জায়গায় হি হবে, কারণ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। সাবজেক্ট আছে হি, তাহলে হিটারে নিয়ে আসবো, তাহলে এখানে কি বসবে? হি বসবে। এখন দেখো তো, এখানে হি আছে? না। ইনডিরেক্টে কি হি আছে? না। তার মানে এটা কি সঠিক আনসার হইতে পারবে? না, হইতে পারবে না। তাহলে বিও হইতে পারবে না। তাহলে সঠিক আনসার কোনটা? এ। এটা কঠিন কিছু না। দেখো এই যে সেকেন্ড পার্সন আছে না, আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি যে ফার্স্ট এ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তো আরেকটু দেখি কীভাবে। এই যে ইউ আছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট। অবজেক্ট কোনটা? ভার্বের পরে থাকে অবজেক্ট, তাই ভার্বের পরে কি আছে? মি। এই মিটা হচ্ছে অবজেক্ট, তার মানে মিটারে এখানে নিয়ে আসবো। এখন মিটারে যখন এখানে নিয়ে আসবো, এখানে তো সাবজেক্টের জায়গা, তাই তো মি রাখা যাবে না। ওটা যেহেতু সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টিভ ফর্ম বসাই দিতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে এখানে কি বসাবো? এই ইউ এর জায়গায় আই বসাবো। এখানে আই আছে কিনা? আই আছে, তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। শুধুমাত্র পার্সন দিয়ে কিন্তু সলভ করছি। এখানে উইথ হিম, কামের জায়গায় গো হবে নাকি কাম থাকবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই তো আমাদের। শেষ, আমরা তো শুধুমাত্র এই পার্সন দিয়েই সলভ করে ফেলছি। আর বাকি অংশ আমাদের সমস্যা নাই তো, সলভ করতে যদি অসুবিধা হইতো তাহলে না হয়তো আগে পরের অংশগুলো আমরা মিলিয়ে দেখতাম যে ঠিক আছে কিনা, বা চিন্তা করতাম, দরকার নেই, হয়ে গেছে আমাদের। তারপর দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে, আই ডিড নট লুজ বাট ইয়ার্স ওয়াজ এ বেটার বাই। এই যে বাই শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা আমাদেরকে বলতে হবে। এটা কিন্তু শাস্ত্রের প্রশ্ন, 15-16তে আসছিল। আচ্ছা, তো নর্মালি বাই শব্দটা কি? ভার্ব। কিন্তু যদি ভার্ব হইতো তাইলে কি এইরকম প্রশ্ন করে ফেলতো? এত ইজি না। মানে বাই শব্দটা ভার্ব না বলেই প্রশ্ন করছে। বাই শব্দটা ভার্ব, এটা সবাই জানে। এত সহজ প্রশ্ন করার কথা না, তার মানে ভার্ব না এখানে, সহজ কথায়। আচ্ছা, এটা তাইলে কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কীভাবে বুঝতে পারি? দেখো তোমরা এটা, এই লাইনটা সবাই জানো, এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এটা এই সেন্টেন্সটা শুনো না এরকম কেউ জীবনে থাকার কথা না। আচ্ছা, তাইলে এ গুড বয় থেকে কি শিখবো আমরা? এই যে এ আছে আর্টিকেল, আর্টিকেল পরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউন বসে। মনে রাখবা আর্টিকেলটা আসেই নাউনের জন্য। এ কি? এ গুড নাকি এ বয়? এ বয়, এই একটা বালক মূলত। তার মানে এই যে আর্টিকেলটা, এটা কার জন্য বসে? এই নাউনের জন্য বসে। বয় কিন্তু নাউন, এই গুডের জন্য বসে নাই। একটা ভালো এরকম বলতে পারবা? এ গুড বলতে পারবা না, কিন্তু এ বয় বলা যায়। কেন বলা যায়? কারণ এই যে আর্টিকেলটা, এটা নাউনের জন্য আসে। এটা বোঝানোর চেষ্টা করলাম। আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আর্টিকেলটা নাউনের জন্যই আসে। নাউন না থাকলে আর্টিকেল আসতে পারে না কিন্তু। আশা করি বুঝাইতে পারছি। এটা একটু কঠিন মনে হইতে পারে। এটা একটা ক্লাস আছে আর্টিকেল কার জন্য বসে, এই টপিকের ক্লাসটা দেখে নিবা। এটা কিন্তু খুবই ব্যতিক্রম, বা ওইরকম টপিক কোথাও ক্লাস পাওয়া যায় না কিন্তু, বা বইও আলোচনা পাওয়া যায় না আর্টিকেল কার জন্য বসে। তো এই টপিকটা দেখে নিবা, তাইলে বুঝতে সুবিধা হবে। তাহলে আর্টিকেলটা কার জন্য আসে? নাউনের জন্য আসে। সহজ কথায় আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকতে হবে, নয়তো আর্টিকেলটা বসতে পারবে না। কারণ আর্টিকেল নাউনের জন্য আসে, নাউনই নাই, তাহলে তুমি আর্টিকেল কেমনে বসাইবা? তার মানে পরে অবশ্যই নাউন থাকতে হবে। কি থাকতে হবে? আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকতে হবে। আচ্ছা, তাইলে দেখো তো এটা থেকে কি শেখা যায়? আর্টিকেলের পর যখন দুইটা শব্দ থাকবে, তখন প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। এ গুড বয় থেকে এটাই শেখা যায়, এটাই মনে রাখা যায়। তাইলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে এখানে দেখো তো? এ বেটার বাই, ওয়ার্ড আছে কয়টা? এই একটা, এ আরেকটা। তাইলে কি কি পার্টস অফ স্পিচ হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউন বসে। যখন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকবে, তাহলে এই বাই শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এটা বুঝতে আশা করি অসুবিধা নাই। অবশ্যই এখানে নাউন থাকতে হবে। আর্টিকেল যেহেতু ইউজ হয়েছে, তার মানে এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা নাউন হতেই হবে। কারণ আর্টিকেল যদি যদি এখানে নাউন না থাকে, তাহলে আর্টিকেল আসতে পারতো না কিন্তু। তার মানে আর্টিকেল যেহেতু আসছে, তার মানে হয় এইটা নাউন, না হয়তো এইটা নাউন। আর বেটার শব্দটা তোমরা সবাই জানো, বেটার শব্দটা কি? গুড থেকে বেটার হয়, তার মানে কি? ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে? নাউন হবে। এটা আশা করি বুঝতে অসুবিধা নেই। এটা মনে রাখবা, আর্টিকেলের পরে যখন দুইটা ওয়ার্ড থাকে, তখন কি হয়ে যায়? প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। আচ্ছা, আমি যদি বলি এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে কি হবে বলো তো? এ ইউনি মানে বুঝে যাবা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন বলো তো, এই যে
ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি বুঝবা, এই ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ, বলবা নাউন, কিন্তু এইখানে কি নাউন বলতে পারবা না? বলতে পারবা না। কেন বলতে পারবা না? কারণ আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? এই ইউনিভার্সিটি একটা শব্দ এবং স্টুডেন্ট আরেকটা শব্দ। তাহলে আর্টিকেলের পর যখন দুইটা শব্দ থাকবে, প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন, তার মানে এইটা কি হয়ে যাবে? এই ইউনিভার্সিটিতে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে। নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে না। তার মানে যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে বসছে, তাই ইউনিভার্সিটি শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইউনিভার্সিটি শব্দটা কিন্তু নর্মালি নাউন। তার মানে এটা শিখলাম যে আর্টিকেলের পর যখন দুইটা ওয়ার্ড থাকবে, তখন প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। এটা মনে রাখবা, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকুক, একটা ওয়ার্ড থাকুক, কিংবা তিনটা ওয়ার্ড থাকুক, অবশ্যই এখানে নাউন থাকতে হবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আর্টিকেলের পরে অবশ্যই কি থাকতে হবে? নাউন থাকতে হবে। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নাউন হবে। বেটা শব্দটা অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই নাউন। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। এটা মনে রাখবা, এ গুড বয় থেকে মনে রাখা যায়, এটা কঠিন কিছু না। দেখো সাস্টে আরেকটা প্রশ্ন দেয়া আছে, প্লিজ কাম ইন। এই যে ইন শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা বলতে হবে। এটা সাস্ট 15-16 আসছিল। তো ইন শব্দটা কি? প্রিপোজিশন। তাই প্রিপোজিশন দিয়ে দিব না? এত সহজ প্রশ্ন আসবে না। এখানে একটা ঝামেলা আছে বলেই এটা প্রশ্নটা আসছে। ইন শব্দটা প্রিপোজিশন, এটা সবাই জানে। একদম 5-এর বাচ্চা, 4-এর বাচ্চারা জিজ্ঞেস করলে ইন শব্দটা প্রিপোজিশন, এটা বলতে অসুবিধা হবে না। তো এটা সহজ প্রশ্ন দেওয়ার কথা না, তাইলে এখানে কিছু একটা ঝামেলা আছে। তো ঝামেলাটা কি? দেখো, এটা প্রিপোজিশন কেন হতে পারবে না? একটা একটা করে আমরা অপশন সবগুলো অ্যানালাইসিস করবো আমরা, যাতে তোমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে আরও ভালো করতে পারো, অন্যান্য সবগুলো অ্যাডমিশনে কাজে দিবে তোমাদের। কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা টপিক, যেই টপিক থেকে প্রায় সব জায়গায়, মেডিকেল বলো, ভার্সিটি বলো, মানে যে কোনো ভার্সিটি মোটামুটি প্রশ্ন দেখলেই তোমরা মানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একটা পাবা, যে এই শব্দটা ভার্ব নাকি, এই শব্দটা অ্যাডজেক্টিভ, এরকম একটা প্রশ্ন প্রায় প্রত্যেকটা অ্যাডমিশনে, প্রত্যেকটা ভার্সিটি, প্রত্যেকটা মেডিকেলে, প্রত্যেকটা সালে প্রায় পাওয়া যায়। তো দেখো, এখানে প্রিপোজিশন কেন হতে পারবে না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রিপোজিশন হতে গেলে দেখো, এই যে প্রি শব্দের অর্থ কি? পূর্বে। তাহলে প্রিপোজিশন মানে কি? প্রি মানেই পূর্বে, তাহলে পূর্বে বসতে হয়। প্রিপোজিশনের প্রথম শর্ত কি? পূর্বে বসতে হয়। পজিশন মানে অবস্থান, তাহলে কিছুর পূর্বের অবস্থান, ওই রকম বোঝায়। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, তাহলে কিছুর পূর্বের অবস্থান, মানে কোনো কিছুর পূর্বে বসছে, ওই রকম একটা ব্যাপার সেবার। কিন্তু প্রি মানেই যেহেতু পূর্বে, তার মানে পূর্বে বসতে হবে অবশ্যই। এটা কি পূর্বে বসছে না? তাহলে প্রিপোজিশন হতে পারবে? হতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি। প্রি মানে পূর্বে, যেহেতু পূর্বেই বসে নাই কোনো কিছু, সেহেতু প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। মনে রাখবা, প্রিপোজিশন কি হয়? নাউন প্রনাউন এর পূর্বে বসে। তাহলে যেহেতু নাউন প্রনাউনের পূর্বে বসে নাই, তাইলে কি হওয়ার সুযোগ নাই? প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। আচ্ছা, তো তাইলে প্রিপোজিশন হতে পারবে না, এটা শেষ হইল। এখন বলো, কনজাংশন হইতে পারবে কিনা? জাংশন শব্দ অর্থ কি বলতে পারবা? জাংশন শব্দটা কোথায় দেখছো বলতে পারবা? জাংশন শব্দটা তোমরা যদি মানে ট্রেনের যে জায়গাতে দেখবা যে কয়েক দিক থেকে ট্রেন এসে মিলিত হইতেছে, ওই রকম জায়গারে বলা হয় জাংশন। যারা ট্রেনে যাতায়াত করো, এরা জানতে পারবা বা এরা জানো হয়তো, আশা করি। তো এই যে জাংশন শব্দটা কই থেকে আসছে? জাংশন শব্দটা ওই যে ট্রেন দেখবা 4-5 দিক থেকে এসে মিলিত হয়, বা 3 দিক থেকে এসে মিলিত হয়, ওই রকম জায়গারে, ওই রকম পয়েন্টে জাংশন বলা হয়। তার মানে জাংশন শব্দের অর্থ হচ্ছে কি? মানে মিলনস্থল। যেদিকে এসে কি হয়, যে জায়গায় এসে 3-4টা ট্রেন একটা জায়গায় মিলিত হয়, ওই রকম জায়গারে বলা হয় জাংশন। আচ্ছা, তো এখানে তো আর 3-4 দিক থেকে মিলিত হওয়ার সুযোগ আছে? আচ্ছা, মনে করলাম এই দিক থেকে আসলো, তারপর এই দিক থেকে আসতে পারে সর্বোচ্চ, মানে দুই দিকে দুইটা পার্ট থাকতে পারে। এই দিক থেকে এসে মিলিত হওয়ার সুযোগ আছে? এদিকে না, তার সাইড দিকে মিলিত হওয়ার সুযোগ নাই, দুই দিকেই হইতে পারবে। তার মানে এই দিক থেকে এইটা একটা, আর এই দিক থেকে আরেকটা, মানে বুঝাইলাম যে দুই দিকে দুইটা পার্ট থাকবে, দুইটার যখন মিলিত হবে তখন এটা বলা হয় জাংশন। বুঝাইতে পারছি আশা করি। মনে আবার জাংশন হইতে গেলে যেহেতু দুই দিক থেকে এসে, এখানে তো আর 4 দিক থেকে মিলিত হওয়ার সুযোগ নাই, বা 3 দিকে এসে মিলিত হওয়ার সুযোগ নাই, সেহেতু দুই দিক থেকে হবে। মানে ওই দিকেও হইতে হবে, ওই দিকে হইতে হবে, মানে আগেও থাকতে হবে, পরেও থাকতে হবে, এটা বুঝাইলাম। আচ্ছা, আমি মানে সমস্যা নাই, কনজাংশনের আরেকটা প্রশ্ন সলভ করে ফেলবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মানে জাংশন হইতে গেলে কি হইতে হয়? দুই দিক থেকে এসে মিলিত হইতে হয়, আগের দিকেও থাকতে হবে, পরের দিকেও থাকতে হবে। তাহলে আগের দিকে আসে, মানে কিছু একটা আছে মানলাম, কিন্তু পরের দিকে কিছু আছে না, পরের দিকে তো আর কিছু নাই, তাহলে জাংশন হওয়ার সুযোগ আছে না? জাংশন হতে গেলে এই দিক থেকে আইসে হবে, মিলিত হইতে হবে, এই দিক থেকে আইসাও কি হইতে হবে? মিলিত হইতে হবে। তার মানে পরের অংশে যেহেতু নাই, তার মানে জাংশন হওয়ার সুযোগ নাই, কারণ জাংশন মানেই মিলিত। তাহলে দুই দিক থেকে আইসা মিলিত হইতে হবে, তাইলেই জাংশন হওয়ার সুযোগ ছিল। তাহলে যেহেতু জাংশন হওয়ার সুযোগ নাই, তার মানে কনজাংশন হইতে পারবে না, এটাই বললাম। সরি, এটা কনজাংশন হওয়ার সুযোগ নাই। এখন বলতো এডজেক্টিভ হইতে পারবে না? কেন হইতে পারবে না? কারণ অ্যাডজেক্টিভ সাধারণত কই বসে? নাউনের পূর্বে বসে। এটা কি নাউনের পূর্বে বসে নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ হতে পারবে না। তাহলে বাদ দিলাম এটা। দেখো, আমরা এখন অপশন মাত্র দুইটাতে আসছি। তাইলে
এই ইনটা কি হবে, হয় নাউন হবে নয়তো অ্যাডভার্ব হবে। মনে রাখবা যখন বাক্যের শেষে সাধারণত প্রিপজিশন থাকে ওইটা অ্যাডভার্ব হয়ে যায়, তার মানে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে, কারণ ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়ার্কস স্লোলি, তার মানে স্লোলিটা কই বসাইছো, ভার্বের পরেই তো বসাইছো। সাধারণত ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে, ওই হিসাবে বলতে পারি এটা অ্যাডভার্ব। মনে রাখবা প্রিপজিশন সাধারণত বাক্যের শেষে বসতো ওইটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তো তার মানে এই ইনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আরেকটা প্রশ্ন আছে এই 38তম বিসিসের প্রশ্ন সম্ভবত এটা, হি ওয়েন্ট ডাউন, এই ডাউনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ ডাউন শব্দটা কই বসছে, বাক্যের শেষে। তার মানে বাক্যের শেষে সাধারণত যদি প্রিপজিশনটা বসে তাইলে ওই প্রিপজিশনটা কি হয়ে যায়, সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। তবে ভার্বের পরে বসছে কিনা একবার দেখে নিবা। তাইলে এই ওয়েন্টের পরে বসছে, ওয়েন্ট তো ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে, তার মানে ওইটা অ্যাডভার্ব। একইভাবে এই ভার্বের পরে কি বসছে, ইন বসছে, তার মানে এই ইনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রিপজিশন যদি বাক্যের শেষে বসে, শেষ শব্দ হয়, তাহলে ওইটা সাধারণত অ্যাডভার্ব। তবে দেখবা যে ভার্বের পরে বসছে কিনা। একটা প্রশ্ন সলভ করে ফেলি, তাইলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই রিলেটেড একটা প্রশ্ন আছে যেখানে সাধারণত প্রিপজিশন বাক্যের শেষে বসলে ওইটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তবে একটা প্রশ্ন আছে অ্যাডমিশনে আসে মাঝে মধ্যে, আচ্ছা আমি সম্পূর্ণটা লিখতেছি না, প্রশ্নটা হইতেছে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম এবোভ, কাম ফ্রম এবোভ, লাস্টের অংশটা লিখতেছি শুধুমাত্র, কাম ফ্রম এবোভ, অর্থাৎ সেন্টেন্সের শেষ সাইডটা লিখলাম, শেষ অংশটা লিখলাম। এই যে এবোভ, এটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা বলবা যে বাক্যের শেষে যেহেতু প্রিপজিশনটা বসে তার মানে অ্যাডভার্ব হয়ে যাবে, না, এই অ্যাবোভটা অ্যাডভার্ব বলার সুযোগ নাই, কারণ এটা কি ভার্বের পরে বসে, না বসে নাই, এটা প্রিপজিশনের পরে বসে, ফ্রম একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বসে, তার মানে এই অ্যাবোভটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে বাক্যের শেষে প্রিপজিশন বসলেই যে কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, ওই রকম বলবা না। বলবা যে বাক্যের শেষে প্রিপজিশন বসতে সাধারণত অ্যাডভার্ব, এটা সত্যি, কিন্তু ভার্বের পরে বসতে হবে। এই দেখো এখানে ভার্বের পরে বসছে, কিন্তু এটা তো আর ফ্রম তো আর ভার্ব না, তাহলে ভার্বের পরে বসে নাই, সেই জন্য এই অ্যাবোভটারে কি বলার, মানে খুব সহজেই অ্যাডভার্ব বলার সুযোগ নাই। তার মানে এই যে ফ্রম যেহেতু প্রিপজিশনের পরে নাউন বসে, তার মানে এই অ্যাবোভটাকে আমরা কি বলে ফেলবো, এখানে নাউন বলে ফেলবো। তার মানে এই ইনটা কি এখানে, অ্যাডভার্ব। তো এটা কি শিখলাম আমরা, সাধারণত প্রিপজিশন বাক্যের শেষে বসলে ওইটা প্রিপজিশন না হয়ে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এই রিলেটেড একটা ক্লাস আছে আমার, ওইটা দেখে নিবা, টপিকটার নাম আমি নিজেই ভুলে গেছি। দেখো ফার্স্টে নাউন রিলেটেড একটা প্রশ্ন আসছে, লাভ, কারেজ ইন চাইল্ডহুড, এই যে তিনটা শব্দ আছে এটা কোন ধরনের নাউন, এই প্রশ্নটা আসছিল। তো এটা কোন ধরনের নাউন বলতো, লাভরে কি মানে, লাভ মানে ভালোবাসা, সাহস, এগুলাকে ধরা ছোঁয়া যায়, গণনা করা যায়, ভালোবাসা একটা ভালোবাসা দুইটা ভালোবাসা এরকম না, মানে ওই রকম, মানে চাইল্ডহুড মানে শৈশব, শৈশব এটা কি গণনা করা, ধরা ছোঁয়ার মতো কিছু, গোনা যায় না, তুমি কি টাচ করতে পারবা না। মনে রাখবা যেগুলা, যে নাউনগুলোকে ধরা ছোঁয়া যায় না ওগুলো হচ্ছে কি ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটা সঠিক আনসার হবে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর প্রপার নাউন কোনগুলা, প্রপার নাউন হচ্ছে ব্যক্তি বস্তু স্থানের নাম। এটা কি ব্যক্তি বস্তু স্থানের নাম, কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম এগুলা, বা স্থানের নাম না। তার মানে প্রপার নাউন হওয়ার সুযোগ নাই। কাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যায়। এখন বলো তো ভালোবাসা কি গণনা করা যায়, দুইটা ভালোবাসা পাঁচটা ভালোবাসা এরকম কি বলি বা বলা যায় না, তাহলে কাউন্টেবল হওয়ার সুযোগ নাই। তাই আশা করি বুঝতে পারছো। মনে রাখবা যে নাউনগুলোকে কি করা যায় না, ধরা ছোঁয়া যায় না, এগুলোই হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো সাবজেক্ট কন্ডিশনাল সেন্টেন্স থেকে আরেকটা প্রশ্ন আসছে, এখানে বলছে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রথম অপশনটা দেখো, ইফ আই ওয়ার এ ডক্টর আই ট্রিটেড দ্য পেশেন্টস, তারপর কি, ফ্রি অফ কস্ট। আচ্ছা, তো এই সেন্টেন্সটা সঠিক কিনা এটা কীভাবে বুঝবো? আমি তোমাদেরকে বলছিলাম যে সাধারণত জিরো কন্ডিশনাল বাদে বাকি সব কন্ডিশনালে কি পাওয়া যায়, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায়। জিরো কন্ডিশনালে জিরো মডেল, তার মানে জিরো কন্ডিশনালে মডেল পাওয়া যায় না। বাকি যতটা কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, সবগুলা কন্ডিশনালে কি থাকবে, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যাবে। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্ব অবশ্যই পাওয়া যাবে, তবে সেটা হবে কি, একটা, মানে কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব কয়টা, দুইটা পাওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, এই যে কন্ডিশনাল সেন্টেন্স এখানে কিন্তু দুইটা পার্ট আছে বা দুইটা ক্লোজ আছে বা দুইটা অংশ আছে। তো এই দুইটা ক্লোজের মধ্যে বা দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে যদি জিরো কন্ডিশনাল না হয়। এখানে এটা তো জিরো কন্ডিশনাল না, তো তাইলে কি হবে, যে কোনো একটা পার্টে মডেল অক্সিলারি ভার্ব অবশ্যই থাকতে হবে। এখন দেখো তো এই যে প্রথম সেন্টেন্সটা আছে এদিকে কি মডেল অক্সিলারি ভার্ব আছে, ওয়ার কিন্তু মডেল অক্সিলারি ভার্ব না। মনে রাখবা উইল হইতে পারে মডেল অক্সিলারি ভার্ব, উইল কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু ওয়ার কিন্তু মডেল অক্সিলারি ভার্ব না। তার মানে এই অংশে কি, বা প্রথম পার্টে বা প্রথম অংশে বা প্রথম ক্লোজে কি মডেল অক্সিলারি ভার্ব আছে, না। এখন তো এই অংশে কি আছে, আই ট্রিটেড দ্য পেশেন্ট ফ্রি অফ কস্ট, না, এখানেও কি নাই, মডেল অক্সিলারি ভার্ব নাই। তাহলে এই সেন্টেন্সটা সঠিক না, সেন্টেন্সটা সঠিক না, আশা করি বুঝতে পারছো। মানে মনে রাখবা অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে কন্ডিশনাল সেন্টেন্সে, হয় আগে ক্লোজে থাকুক না হয় পরে ক্লোজে থাকুক, থাকতে হবে। এখানে তো মডেল অক্সিলারি ভার্ব নাই,
একটাও নাই। তাহলে কি এই সেন্টেন্সটা সঠিক হবে? না, হবে না। তাহলে এই সেন্টেন্সটা ভুল। আমাদেরকে সঠিক সেন্টেন্স খুঁজে বের করতে হবে। আরেকটা ব্যাপার বলছিলাম তোমাদেরকে, আগে যা পড়ে তার মানে কি, আগে যদি ভার্বের V3 থাকে তাহলে পরেও ভার্বের V3 থাকবে। মানে মনে রাখবা কন্ডিশনাল সেন্টেন্সের বেলায় ভার্বের V3 যদি থাকে তাহলে দুই দিকেই থাকতে হবে, একদিকে থাকবে আরেকদিকে থাকবে না, ব্যাপারটা ওইরকম হবে না। আচ্ছা, তো এখন সি নম্বর অপশনে আসো। ইফ আই ওয়ার এ ডক্টর আই উড হ্যাভ ট্রিটেড দ্য পেশেন্ট ফ্রি অফ কস্ট। এই যে ট্রিটেড এই শব্দটা কি, ভার্বের V3। কীভাবে বুঝলাম? কারণ আগে হ্যাভ আছে, আগে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন ওই ভার্বটা কি হয়ে যাবে, V3 হয়ে যাবে। তার মানে এই যে ট্রিটেড শব্দটা কি, ভার্বের V3। তার মানে যেহেতু পরের অংশে V3 আছে, পরের ক্লোজে, সেহেতু আগের অংশে কি থাকতে হবে, ভার্বের V3 থাকতে হবে। এখন দেখো তো, ইফ আই ওয়ার এ ডক্টর, এটা কি ভার্বের V3 আছে? না, এই ওয়ার কিন্তু V3 না, এটা কিন্তু V2 বলা যেতে পারে, ভার্বের পাস্ট ফর্ম বলা যেতে পারে। মানে এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম না। তার মানে এটা কিন্তু ভার্বের V3 না। তার মানে এই সেন্টেন্সটা সঠিক হওয়ার সম্ভাবনা নাই। আশা করি বুঝাইতে পারছি। মানে মনে রাখবা, যখন কন্ডিশনাল সেন্টেন্সে ভার্বের V3 থাকে তখন দুই দিকেই থাকতে হয়। মানে আগে যা পরে তা, আগে ভার্বের V3 থাকবে, পরেও ভার্বের V3 থাকবে, ওই রকম হবে। এখানে পরে আছে ঠিকই ভার্বের V3, কিন্তু আগে নাই, তাইলে ওই সেন্টেন্সটা সঠিক হবে না। আচ্ছা, তাইলে বি অথবা ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন কোনটা হবে কীভাবে বুঝবো বলো তো? মনে রাখবা, যখন ওয়ার থাকবে তখন উড হয়। ওয়ার একটা সেকেন্ড কন্ডিশনাল বলতে পারো। সেকেন্ড কন্ডিশনাল না বুঝলেও সমস্যা নাই, এই ওয়ার থাকলে উড হবে, WW মিলে গেছে, এভাবে চিন্তা করতে পারো। আশা করি বুঝাইতে পারছি। তো আমার সঠিক আনসার কোনটা হবে? এই বি নাম্বারটা হবে সঠিক আনসার। মনে রাখবা, ইফ আই ওয়ার এ ডক্টর, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, বা ওয়ার থাকলে সাধারণত উড হয়, এটা মনে রাখবা। WW মিলে যায়, এরকম মনে রাখতে পারো। ওয়ার থাকলে উড হয়, ওয়ার দিয়ে কিন্তু অ্যাডমিশন অনেকগুলো প্রশ্ন আসে। তো মনে রাখবা, ওয়ার থাকলে কি হয়, উড হয়। কেন? কারণ ডাব্লিউর সাথে ডাব্লিউ মিলেছে, এইভাবে চিন্তা করতে পারো। উড না পাইলে কুড পাইবা অ্যাটলিস্ট। হ্যাঁ, আচ্ছা, ওই রকম সলভ করতে পারবা। তো এখানে আশা করি অসুবিধা নাই, বুঝতে পারছো? তো এটা মনে রাখবা, আগে যা পরে তার মানে আগে V3 থাকলে পরেও V3 থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সে দুই দিকেই ভার্বের V3 থাকে, একদিকে থাকবে অন্যদিকে থাকবে না, ব্যাপারটা ওইরকম হবে না। আর কি শিখলাম আমরা? কন্ডিশনাল সেন্টেন্সের বেলা মডেল অক্সিলারি ভার্ব যে কোনো একটা ক্লোজে বা একটা পার্টে থাকে, দুইটা পার্টে বা ওই রকম মডেল অক্সিলারি ভার্ব থাকার কোনো সম্ভাবনা নাই। কীভাবে? মনে করো মডেল অক্সিলারি ভার্ব নাই, ওইরকম সেন্টেন্স সঠিক হওয়ার পসিবিলিটি নাই। জিরো কন্ডিশনালে জিরো মডেল, বাকি সবগুলো কন্ডিশনালে কি থাকে, মডেল অক্সিলারি ভার্ব পাওয়া যায়, সেহেতু মডেল অক্সিলারি ভার্ব থাকতে হবে। যেমন এই সেন্টেন্সটা সঠিক না, কারণ মডেল অক্সিলারি ভার্ব নাই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সে পর্যন্ত ভালো থেকো। আশা করি সামনে আরেকটা ক্লাসে দেখা হবে। তো আসসালামু আলাইকুম।